এখন আমি রয়েছি রাজপুর সোনারপুরের 15 নম্বর ওয়ার্ড এবং 21 নম্বর ওয়ার্ডের ঠিক সীমানায়। আর এখানেই রয়েছেন যুবনেতা, তৃণমূল যুবনেতা প্রতীক কুমার দে। প্রতীকবাবু, টাফ টক উইথ ঋতব্রততে আপনাকে স্বাগত। প্রথমেই বলে রাখি, বেশ কিছু প্রশ্ন করব, প্রশ্নগুলো হয়তো অপ্রীতিকর ঠেকতে পারে, কিন্তু যে প্রশ্নগুলো সাংবাদিক হিসেবে আমার করা, আমি সেই প্রশ্নই করছি খুব চেষ্টা করে। এবং যেভাবে সিপিএম আমলে হতো, এখন তৃণমূল আমলে হয়, খুব চেষ্টা করে সাংগঠনিকভাবে এবং তার সঙ্গে সঙ্গে রাজনৈতিক তৎপরতা দেখিয়ে বিপুল ভোটে প্রার্থীকে জয় যুক্ত করলেন, সমস্ত মেশিনারি ব্যবহার করে। তারপর যিনি মসনদে বসলেন, তার সঙ্গে আপনাদের অনেকের দাবি যে একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল, তিনি বিশ্বাসভঙ্গ করলেন। এই কারণেই কি আপনি প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠলেন এবং এমন ত্রাসের কারণ হলে যে যিনি অর্থাৎ পাপিয়া হালদার 15 নম্বর ওয়ার্ডের পৌরপ্রধান, তিনি বেরোতেই পাচ্ছেন না? প্রথমেই আপনাদেরকে স্বাগত। আমি একটা কথা বলি, আমরা যারা রাজনীতিটা করি, আমাদের কাছে জনতাই সব, জনগণই সব। মানুষ সিদ্ধান্ত নেন। অভিযোগ অভিযোগের মতো করে হয়, অভিযোগ প্রমাণও করতে হয়। অভিযোগের সত্যতা বিচারের ওপর নির্ভর করে। আমি গতকালও বলেছিলাম, আজও বলছি, এটা দলীয় পৌরমাতা, তিনি তো দলের টিকিটে নির্বাচিত। নিশ্চিতভাবে দল তাকে টিকিট দিয়েছে, তার দলের প্রতি আস্থা, বিশ্বাস, ভরসা থাকা উচিত। তিনি একটা অভিযোগ এনেছেন, অভিযোগ করেছেন। আমিও দলের কর্মী। সার্বিকভাবে দল নিশ্চিতভাবে বিষয়টা নিয়ে তদন্ত করবে এবং তদন্ত করলে কোনটা সত্যি কোনটা মিথ্যা সামনে প্রকাশিত হবে এবং দল দলের মতো করে সিদ্ধান্ত নেবে। তবে এটা নিয়ে বেশি কথা না বলাই ভালো, তার কারণ হচ্ছে এটা দলের আভ্যন্তরীণ বিষয়। দল তদন্ত করে দেখুক, সিদ্ধান্ত নিক। এটা কি ঠিক, উনাকে যেহেতু আপনি বিশেষ করে দীর্ঘদিন ধরে, সেটা জীবনবাবু হোক, প্রাক্তন বিধায়ক জীবনবাবু হোক, বা আপনাদের পুরসভার প্রধান পল্লববাবু হোক, পরিচয় করিয়ে দিয়েছিলেন, টিকিট পাওয়ানোর ক্ষেত্রে সাহায্য করেছেন এবং যেভাবে ভোট হয় আর কি পৌর নির্বাচনগুলোতে সিপিএম বা তৃণমূল আমলে, সেইভাবে জিতিয়েছেন, মানে অনেক ভোটে জিতিয়েছেন। এবং সেই সুবাদেই আপনি রাজত্ব এবং রাজকন্যা দুটোই চাইছিলেন, মানে পৌর যিনি এখানকার প্রধান অর্থাৎ পৌর মাতা, তাকে বিবাহ এবং গোটা রাজত্বের রাজনৈতিক যে ক্ষমতা, সেটা আপনার হাতে রাখতে চেয়েছেন। দেখুন, কথা বলতে গেলে অনেক কথাই বলতে হয়। আমার মনে হয় না যে পূর্ণ বিষয়টাকেই অস্বীকার করছেন। দেখুন, মানুষের বিশ্বাস ভরসার তো একটা বিষয়বস্তু আছে, মানুষের আবেগের একটা বিষয়বস্তু আছে, সম্পর্কের একটা বিষয়বস্তু আছে। এটা আমার মনে হয় যে সবার ক্ষেত্রেই থাকা উচিত। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে ব্যক্তিগত সম্পর্ক একটা ক্ষেত্র থাকা উচিত। প্রত্যেকেই আমরা মানুষ, রক্ত মাংসে গড়া মানুষ। তো সেখানে দাঁড়িয়ে আমি রাজত্ব রাজকন্যা চেয়েছি নাকি আমি রাজত্ব হাতে তুলে দিয়েছি, সেটা এই এলাকার মানুষ খুব ভালো করে জানেন। এখানকার যারা অতি সাধারণ তৃণমূল কংগ্রেসের মাটির কর্মী, দেখুন, জনপ্রতিনিধি তো অনেকেই হন, নির্বাচনে অনেকেই দাঁড়ান, কিন্তু সেই জনপ্রতিনিধি হবার পিছনে বহু পার্টি কর্মীর রক্ত ঘাম এক করা থাকে। সেটা যে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে হতে পারে, তৃণমূল, সিপিএম, বিজেপি বলে কথা নয়। তো সেখানে দাঁড়িয়ে তারা দেওয়াল চুন করেন, দেওয়াল লেখেন, পোস্টার লাগান। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আর অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বললেই কিন্তু তৃণমূল কংগ্রেস করা হয় না। তাদের আদর্শকে, তাদের নীতিকে, তাদের বক্তব্যকে বাস্তবে রূপায়িত করা, মানুষের কাছে পৌঁছে দেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বলেন যে কর্মীরাই মূল সম্পদ। নির্দিষ্ট একজন কাউন্সিলর, নির্দিষ্ট একজন জনপ্রতিনিধি নিয়ে কিন্তু দল নয়, দল সাধারণ হাজার হাজার কর্মীকে নিয়ে। সেই কর্মীরা কি বলছেন এবং জীবনবাবুর সাথে, পল্লববাবুর সাথে পরিচয় করে দেওয়া, সেটা কবে, যদি সেটা খুঁজে দেখেন তাহলে সেটা হচ্ছে 2018 সালের 1 জুলাই। তো 2018 সালে তো পৌর নির্বাচন ছিল না, পৌর নির্বাচন তো হলো 2022 সালের। তাহলে 2018 সালের 1 জুলাই
কোথায় পৌরমাতা, আজকের পৌরমাতা পাপিয়া হালদারকে আমি পরিচয় করে দিলাম জীবন মুখোপাধ্যায় এবং ডাক্তার পল্লব দাসের সাথে, সেটা হচ্ছে আমার ভাইয়ের বৌভাতের অনুষ্ঠানে, রিসেপশনে। তাহলে 2018 সালে আমার ভাইয়ের রিসেপশনে উনি আমন্ত্রিত ছিলেন, অ্যালবামে তার ছবি আছে, কেন ছিলেন? এই প্রশ্নগুলো কিন্তু থেকে যাবে। সম্পর্ক ছিল, উনি অস্বীকার করতে পারেন, 2016 সাল থেকে সম্পর্ক, আজকের দিনে দাঁড়িয়ে উনি অস্বীকার করেছেন। আমার তো উনি যেমন ব্যক্তিগত অনেক কিছু আজকের দিনে দাঁড়িয়ে প্রকাশ করবার চেষ্টা করছেন ব্যক্তিগত সম্পর্ককে নষ্ট করে, সেটা অন্য বিষয়, সেটা উনি ওনার মতো করে করছেন। কিন্তু 2016 সালের সরস্বতী পুজোয় তো উনি প্রথম দেখা করেছিলেন, এবং আরও দু একজনের নাম বলতে পারি যারা সে সময় সাক্ষী হিসেবে ছিল। তো যাই হোক, উনি অস্বীকার করছেন, এখানে তো আমার নতুন করে কিছু বলার নেই। আমার আপনাকে শেষ প্রশ্ন, আপনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং রাজনৈতিক আপনিও জানেন ওঠা পড়া উত্থান পতন থাকে। হ্যাঁ, অবশ্যই। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই এলাকায় ভিটেমাটি ছেড়ে, আমি ভিটেমাটিই বলছি, আমি যদিও জানি যার সম্পর্কে কথা বলা হচ্ছে তার দেশের বাড়ি লক্ষ্মীকান্তপুরে, এখানে বাড়ি ছেড়ে দিতে হবে এবং পদত্যাগ করতে হবে, এই ফতোয়া আপনি জারি করেছেন। প্রথম কথা হচ্ছে, আমি পদত্যাগ করতে বলেছি এরকম কোনো কিছু, বা আমি ফতোয়া জারি করেছি বাড়ি ছেড়ে দিতে হবে, এরকম কোনো কিছু বিষয়বস্তু নেই। উনি বলছেন উনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। আজকে 2 বছর উনি পৌরমাতা হয়েছে। উনি যখন নির্বাচনে প্রার্থী হলেন তার আগে 2022 সালের 5ই জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবসটা আমরা খুব বড় করে উদযাপন করি। সেই অনুষ্ঠানে হাত ধরে নিয়ে গিয়ে ওনাকে পুরো পার্টি কর্মীদের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলাম আগামী প্রজন্মের পৌরমাতা হিসাবে। রাজনৈতিক প্ল্যাটফর্মে ওনার আসা 2022 সালের 5ই জানুয়ারি আমার হাত ধরে। এরপরে উনি পৌরমাতা হয়েছেন, দল টিকিট দিয়েছেন। সার্বিকভাবে আমি চেয়েছিলাম, দলের কাছে আবেদন করেছিলাম, দুটো ক্ষেত্র ছিল। যাই হোক, উনি পৌরমাতা হলেন। উনি নমিনেশন থেকে শুরু করে আর বাকি যা নির্বাচনী প্রচার থেকে শুরু করে সেই সময়কার সমস্ত ভিডিও বা বাকি যা রয়েছে ছবি টবি ইত্যাদি ইত্যাদি বিষয়, তো সেই সময়েও এবং তারপরে 2 বছর, প্রায় 2 বছর তিনি কাজ করলেন এবং প্রত্যেকটা মঞ্চে ওনার কোথাও আমাকে বাদ দিয়ে কোনো ছবি নেই, ভিডিও নেই। এমন কোনো অনুষ্ঠান হয়নি, এমন কোনো অনুষ্ঠান তৈরি হয়নি এবছরের কালী পুজো বাদ দিয়ে এই 2 বছরের মধ্যে। এমনকি উনি পার্টি অফিসে যেতেন বা দলীয় যে কোনো কাজে, পৌরসভার বোর্ড মিটিং বাদ দিয়ে, সেটা আমার সাথেই যেতেন। তাহলে সেখানে নিরাপত্তাহীনতা ছিল না। আজকে হঠাৎ করে কেন নিরাপত্তাহীনতা তৈরি হলো? কোথায় নিরাপত্তাহীনতা, কিসের নিরাপত্তাহীনতা? আমাদের এখানে কোনো নিরাপত্তাহীনতার ব্যাপার নেই। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে ওনাকে আহ্বান জানাচ্ছি, সকালেও যারা এসেছিল আমি তাদের মাধ্যমেও আহ্বান জানিয়েছি। উনি যদি মনে করেন নিরাপত্তা আমি দিচ্ছি, কারণ আইন আছে, প্রশাসন আছে, সব কিছু আছে, তারপর যদি উনি বলেন যে নিরাপত্তাহীনতা, আমি কোনো কেউকেটা নই। আমি একজন দলের সাধারণ কর্মী এবং খুব সাধারণভাবে জীবনযাপন করি। পুরো এলাকার মানুষ জানে, পুরো এলাকার মানুষ জানে। রাত 2টোয় ফোন করলেও আমাকে পান, আমি এক ফোনেই ফোনটা ধরি। সকাল 5টায় ফোন করলেও আমাকে পান। আমি যখন কোঅর্ডিনেটর ছিলাম তখন আমি এমার্জেন্সি স্বাস্থ্যসাথীর কার্ড করিয়েছি, পৌরসভার নথি দেখে নিন, 147 জনের। হসপিটালে ভর্তি হতে পারছে না, মানুষ আমার কাছে আসেন, আমি চেষ্টা করি। আমি জানি কোভিডের সময়টাও আমরা খবর নিয়েছি, আপনি কাজ করেছেন। আমার শেষ প্রশ্ন, কোথাও কি মনে হচ্ছে খাল কেটে কুমির আনলেন? একদমই নয়। দেখুন, আমরা তো প্রত্যেকে মানুষ। আমরা
ওই যে একটু আগে বললাম না যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ আমি কোনো একটা বক্তব্য রাখতে গিয়ে 30 বার বললাম, তার মানে আমি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একনিষ্ঠ ঘনিষ্ঠ হয়ে গেলাম, বা তাদেরকে খুব সম্মান মর্যাদা করি, এরকম হয় না? অনেকটা লোক দেখানো ব্যাপার থেকে কিছু মানুষ এখন দেখানোতে বিশ্বাসী, আমরা কাজে বিশ্বাসী। ব্যাপারটা আপনি তো যা আমরা দাবি শুনেছি, আপনি বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, তারপর থেকে আপনি বলছেন পদত্যাগ করতে। প্রথম কথা হচ্ছে বিবাহের প্রস্তাব দেবার মতো কোনো প্রসঙ্গই ছিল না। যে মেয়েটি সপ্তমী অষ্টমী পর্যন্ত আমার সাথে ঘুরল, আপনি যদি ফেসবুক খোলেন পেয়ে যাবেন, অষ্টমীতে আমরা একসাথে অরূপ চক্রবর্তীর সাথে এলাচিতে ছিলাম, আইসি সাহেব ছিলেন, তার ছবি আছে এখনো ফেসবুকে জ্বলজ্বল করছে। আজকে যিনি সম্পর্ক অস্বীকার করছেন, বলছেন বন্ধুর মতো বা ইত্যাদি ইত্যাদি বলবার চেষ্টা করছেন, তিনি ব্যক্তিগতভাবে স্বাধীন, তিনি স্বাধীনভাবে করছেন, করবেন, কোনো সমস্যা নেই। আর আমি নিরাপত্তাহীনতা তৈরি করেছি এরকম কোনো ব্যাপার নেই। আমি যে কথা একটু আগে বলতে চাইছিলাম, যে আমি মানুষের জন্য কর্মী হিসেবে কাজ করি, মানুষের কাজ করাটা আমার একটা বিরাট দাপট আছে এলাকায়। না, কোনো দাপট নেই, মানুষ আমাকে ভালোবাসে। আপনি যদি কালকের ফেসবুক খোলেন, উনি যে ভিডিও করেছিলেন তার নিচের যদি কমেন্টস দেখেন প্রমাণ পাবেন। এবং ব্যক্তিগত আমি প্রচুর দিতে পারি, এলাকার মা দিদি বোনেরা, আমি এটা কৃতজ্ঞ যে তারা ব্যক্তিগতভাবে, আমি অনেককে চিনিও না, তারা আমাকে ফোন করেছে, তারা নিজেদের মতো করে ফেসবুকে পোস্ট করেছে, সেটা আমি আপনাকে এখনও দেখাতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা নিশ্চয়ই আশা করব যে সত্যি এলাকাতে যেরকম শান্তি আছে সেরকমই থাকবে, সবাই থাকবে, এবং অবশ্যই আমরা চেষ্টা করব এবং আমরা জানতে চেষ্টা করব যে পরবর্তীকালে কি হলো। অসংখ্য ধন্যবাদ। টাফ টক উইথ ঋতব্রত এখানেই শেষ করছি। টাফ টক ক্লিপসে এই রকম আরও ব্যক্তিত্বকে আমরা তুলে ধরবো সময় সময়।